এক বনে এক বৃদ্ধা মিনুটুনটুনি বসবাস করত। এই পৃথিবীতে তার আত্মীয় স্বজন বলতে কেউ ছিল না। বৃদ্ধা মিনুটুনটুনির একটা ছোট্ট কলা বাগান ছিল। সেই কলা বাগানের কলা বিক্রি করে মিনুটুনটুনি কোনো রকমে তার দিন কাটাতো। একদিন, কলা নাও গো কলা, পাকা পাকা মিষ্টি কলা, কে নিবে আমার কলা, নিয়ে যাও, এসো এসো, কলা নিয়ে যাও গো। মিনুটুনটুনি যখন কলার ঝুড়ি মাথায় নিয়ে বনের রাস্তায় রাস্তায় হেঁটে বিক্রি করছিল, এমন সময় সেখানে কবুতর নামের একটি পাখি আসে আর মিনুটুনটুনির কাছে গিয়ে বলে, এই যে কাকিমা, তুমি কি কলা বিক্রি করো? তোমার কলাগুলো কি মিষ্টি? যদি মিষ্টি হয় তাহলে আমি তোমাকে কলার অর্ডার দিতে চাই। তুমি কি কাল আমাকে এক ঝুড়ি কলা দিতে পারবে? আমার কাল কলার খুব দরকার। সত্যি তোমার এক ঝুড়ি কলা লাগবে? ঠিক আছে গো, তুমি কোনো চিন্তা করো না। ওই উত্তরের দিকে আমার বাড়ি। কাল সকালে আমার বাড়িতে এসে কলা নিয়ে যেও। আমার কলা গাছে আরো অনেক পাকা পাকা কলা আছে। তবে ওই কথাই রইলো, আমি কাল সকালে তোমার বাড়ি থেকে কলা নিয়ে আসব। এ কথা বলে কবুতর সেখান থেকে চলে যায়। আর মিনুটুনটুনি পথের মধ্যে এত বড় একটা কলার অর্ডার পেয়ে ভীষণ খুশি ছিল। তারপর আবারও মিনুটুনটুনি বনের রাস্তায় রাস্তায় কলা বিক্রি করতে শুরু করে। এভাবেই সেই দিনটি কেটে যায়। আর পরদিন সকালবেলা মিনুটুনটুনি তার কলা গাছ থেকে কলা পাড়ার জন্য বাগানে যায়। আর গিয়ে দেখে তার বাগানের অর্ধেক কলা গাছ থেকে কলা চুরি হয়ে গেছে। তা দেখে তো মিনুটুনটুনি হায় হায় করতে থাকে। হায় ঈশ্বর, এ কি সর্বনাশ হলো আমার! কলা গাছের কলাগুলো কোথায় গেল? আজ আমার এক বড় অর্ডার আছে। আমি কলা দেব বলে তাকে কথা দিয়েছি। এবার আমি কি করব ঈশ্বর? আমার এত বড় সর্বনাশ কে করলো? হায় হায় রে, কোন চোর আমার সর্বনাশটা করলো? মিনুটুনটুনি যখন এভাবে তার কলা বাগানের সামনে দাঁড়িয়ে কাঁদছিল, ঠিক সেই সময় সেই পথ দিয়ে একটা পরী যাচ্ছিল। আর মিনুটুনটুনির এমন কান্না শুনে পরীর মনে অনেক মায়া হয়। পরী তখন মিনুটুনটুনির কাছে গিয়ে বলে, কি গো বুড়িমা, তুমি এভাবে কাঁদছো কেন? আমাকে বলো, কি হয়েছে তোমার? আমি তোমাকে সাহায্য করব, তুমি আর কেঁদো না, বলো আমাকে। কি আর বলবো পরী তোমাকে, দেখো না, কে যেন আমার বাগানের কলা চুরি করে নিয়ে গেছে। আমি তো বুড়ি হয়ে গিয়েছি, কোনো মতে এই কলা বিক্রি করে আমার সংসার চালাই। এবার কলা বিক্রি না করলে আমি টাকা কোথায় পাবো? আমাকে তো এবার না খেয়ে মরতে হবে। ও, তাহলে এই ব্যাপার? বুড়িমা, তুমি কোনো চিন্তা করো না, তোমার বাগানে আরো কিছু কলা আছে। চোর এই কটা কলা চুরি করতে নিশ্চয়ই আবার আসবে। আর আজ রাতে তোমার কলা বাগান পাহারা দিতে আমিই থাকবো। ওই চোরকে আমি নিশ্চয়ই ধরবো। পরীর কথা শুনে মিনুটুনটুনি ভীষণ খুশি হয়ে যায়। পরী আর মিনুটুনটুনি রাত হওয়ার জন্য অপেক্ষা করতে থাকে। রাত হয়ে গেলে পরী কলা বাগানের এক কোণে অদৃশ্য হয়ে দাঁড়িয়ে থাকে। আর রাত কিছুটা গভীর হলে যজ্ঞকাক নামের এক পাখি মিনুটুনটুনির বাগানে কলা চুরির উদ্দেশ্যে আসে। আর যেই না কলা গাছের কলাতে হাত দেয়, তখনই পরী যজ্ঞকাকের সামনে প্রকট হয়। আর পরী বলে, ও, তাহলে তুই সেই চোর যে কিনা আগের বারও এই বাগানের কলা চুরি করে নিয়ে গিয়েছিলি। শয়তান পাজি কাক কোথাকার, আজ আবার এসেছিস চুরি করতে। থাম, আমি তোকে দেখাচ্ছি মজা। এ কথা বলে পরী জাদুর দড়ি দিয়ে যজ্ঞকাককে বেঁধে ফেলে। এদিকে যজ্ঞকাক পরীর এমন কাণ্ড দেখে ভীষণ ভয় পেয়ে যায় আর বলে, ছাড় ছাড় বলছি, আমাকে ছাড়। আমাকে এইভাবে দড়ি দিয়ে বাঁধলি কেন? ছেড়ে দে, ছেড়ে দে বলছি, ভালো হচ্ছে না কিন্তু। চুরি করে ধরা পড়ে আবার আমারই উপর রাগ দেখাচ্ছিস? দাঁড়া, বনের সবাইকে আমি এক্ষুনি ডাকছি।
সবাই এসে তোকে কলা চুরির শাস্তি দেবে। বুড়িমা, বুড়িমা, কোথায় তুমি? তোমার বাগানের কলা চোরকে আমি ধরেছি গো। বনের সবাই কোথায় তোমরা? এদিকে এসো, এসো তাড়াতাড়ি। দেখো, আমি চোর ধরেছি। পরীর এমন ডাকাডাকিতে মিনু টুনটুনি সহ বনের আরো অনেক পাখি সেখানে আসে। আর মিনু টুনটুনি কলাচোর যোগুকে দেখে বলে, এ কি তুই? শেষে কিনা তুই আমার বাগানের কলা চুরি করতে এসেছিস? ছি 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 ছি, আজ তোর আর রক্ষে নেই। এমন মার মারবো না তোকে যে চুরি করার কথা সারা জীবনের জন্য ভুলে যাবি তুই। এ কথা বলে মিনু টুনটুনি যজ্ঞকে মারার জন্য এগিয়ে যায়। এদিকে যজ্ঞুর বউ কাকলি কাক যজ্ঞুর চুরি করতে গিয়ে ধরা পড়ার কথা প্রতিবেশীদের মুখে শুনে ফেলে। আর এসব কথা শুনে কাকলি ভীষণ রেগে গিয়ে একটা বটি নিয়ে দৌড়ে মিনু টুনটুনির কলা বাগানে যায় আর বলে, কে কে আমার স্বামীকে বেঁধে রেখেছে শুনি? হ্যাঁ, আজ তার মুন্ডু আমি বটি দিয়ে কাটবো। ছেড়ে দাও, ছেড়ে দাও আমার স্বামীকে বলছি। আমার স্বামীকে তোমরা এভাবে বেঁধে রেখেছো কেন? হ্যাঁ? কাকলির এমন কথা শুনে পরি অবাক হয়ে বলে, তোমার স্বামী চুরি করেছে। তোমার স্বামী একটা চোর। তুমি তাকে তার ভুল শুধরে না দিয়ে বাঁচাতে এসেছো। চুরি করেছে তো কি হয়েছে, আরো বেশি করে চুরি করবে। যজ্ঞকে আমি চুরি করতে বলেছি। ভালোই ভালোই আমার স্বামীকে ছেড়ে দাও বলছি, তা না হলে এই বটি দিয়ে আমি সবার মুন্ডু কেটে নেব আর এখানে রক্তবন্যা বইয়ে দেব। এ তো দেখছি চোরের বউয়ের বড় গলা। ঠিক আছে, নিয়ে যাও তোমার স্বামীকে। তবে একটা কথা মনে রেখো, তুমি তোমার স্বামীকে ভুল পথে পরিচালিত করছো। তাই আমি তোমাকে অভিশাপ দিচ্ছি, তোমার স্বামী যতবার চুরি করবে ততক্ষণ তোমার শরীরের এক একটা অঙ্গ পাথরে পরিণত হয়ে যাবে। আমি ওসব অভিশাপের ভয় করি না, বুঝেছো? মিথ্যেবাদী পড়ি, দেখি দেখি আমার কি হয়। এই বলে কাকলি যজ্ঞ কাককে নিয়ে সেখান থেকে চলে যায়। এরপর পরের দিন রাত্রিবেলা যজ্ঞ কাক আবারও কলা চুরির উদ্দেশ্যে অন্য বনে বেরিয়ে পড়ে। আর যজ্ঞ কাক যেমনি এক কলা বাগানে চুরি করে, অমনি ওইদিকে কাকলি কাকের পা পাথরে পরিণত হয়। তা দেখে কাকলি কাক ভীষণ ভয় পেয়ে যায়। একই কাণ্ড, আমার পা দুটো পাথরে পরিণত হলো কেন? তবে কি ওই পরীর কথা সত্যি হলো? হায় হায় রে, যজ্ঞ তো এখন আমার কাছে নেই। আমি চুরি করতে কিভাবে ওকে নিষেধ করব? এবার যে আমি পুরো পাথর হয়ে যাব। এভাবে যজ্ঞ কাক যত চুরি করতে থাকে তত কাকলি কাক পাথরে পরিণত হতে থাকে। এরপর কাকলি কাক পুরোটাই পাথরে পরিণত হয়ে যায়। এরপর যজ্ঞ কাক কলা চুরি করে বাড়িতে ফিরে কাকলিকে ডাকতে শুরু করে। কাকলি, ও কাকলি, দেখো আজ আমি কতগুলো কলা চুরি করে এনেছি। এই কলা বিক্রি করে আমরা অনেক টাকা পাবো আর খুব তাড়াতাড়ি বড়লোক হয়ে যাব। কাকলি, ও কাকলি। কাকলির কোনো সাড়া শব্দ না পেয়ে যজ্ঞ কাক ঘরের ভেতরে ঢোকে। আর ঘরে ঢুকে কাকলিকে পাথর হতে দেখে পরীর দেওয়া অভিশাপের কথা যজ্ঞ কাকের মনে পড়ে। তখন যজ্ঞ বলতে থাকে, হায় হায় রে কাকলি, ও কাকলি, এ তোমার কি হলো? তুমি তো আমার চুরি করার কারণে সত্যি সত্যি পাথর হয়ে গেলে। তুমি কোনো চিন্তা করো না, আমি এক্ষুনি পরীর কাছে গিয়ে ক্ষমা চেয়ে আসছি। এ কথা বলে যজ্ঞ কাক বনের পথে পরীকে খুঁজতে বের হয়। এরপর যজ্ঞ কাক এক পর্যায়ে পরীকে খুঁজে পেয়ে যায়। তখন যজ্ঞ কাক পরীকে বলে, দয়া করো আমার উপর, আমি আমার ভুল বুঝতে পেরেছি। আমি আর চুরি করব না। আমার বউকে তুমি আগের মতো ফিরিয়ে দাও। আমি আর কাকলির কথা শুনে কখনোই চুরি করব না। তুই তাহলে তোর ভুল বুঝতে পেরেছিস? তুই যেহেতু তোর ভুল বুঝতে পেরেছিস, তবে আমি তোর বউকে অভিশাপ থেকে মুক্তি দিচ্ছি। যা, বাড়িতে যা। বাড়িতে গিয়ে দেখবি তোর বউ ঠিক হয়ে গেছে। পরীর কথা শুনে যজ্ঞ কাক অনেক খুশি ছিল। তারপর যজ্ঞ কাক বাড়িতে গিয়ে দেখে কাকলি পাথরের মূর্তি থেকে আবারও স্বাভাবিক হয়ে গেছে। এরপর যজ্ঞ কাক আর কাকলি কাক তাদের ভুল বুঝতে পারে। এরপর যজ্ঞ কাক চুরি করা ছেড়ে দেয় আর সৎ পথে উপার্জন করতে শুরু করে। আর ওরা সুখেই দিন কাটাতে শুরু করে।
নির্জন জায়গায় থাকতে আমার আর ভালো লাগে না। আশেপাশে শুধু ধুধু জঙ্গল আর জঙ্গল, কোনো একটা পাখির বাসাও চোখে পড়ে না আমার। কেন যে ঠাকুমা আমাকে এখানে নিয়ে আছে আমি কিছুই বুঝছি না। আর আমার পূর্বের কোনো কথা আমার মনে পড়ছে না। এই ঈগল কি সত্যি সত্যি আমার ঠাকুমা? সেটা তোকে বুঝতে হবে না, তোকে বলেছি না এখানে থাকা নিয়ে তুই কোনো অভিযোগ করবি না। অভিযোগ করলে কিন্তু বিপদে পড়বি। এখন যা, ঘরে যা। ঈগলের কথা শুনে টুকি মন খারাপ করে ঘরে চলে যায়, কারণ টুকি ঈগলকে অনেক ভয় পেত। অনেক ভয়ে ভয়ে টুকির দিন কাটছিল। তবে এই নির্জন জায়গায় আরেকটা পাখিকে দেখা যেত। প্রণাম রানীমা, আপনাদের জন্য খাবার আর জল নিয়ে এসেছি। আপনারা খাবার সময় মতো খেয়ে নিবেন কেমন? তবে এবার আমি যাই রানীমা। আচ্ছা যা, তবে শোন, এর পরের বার থেকে আসলে খাবারের সাথে ভুট্টাও নিয়ে আসবি কেমন? আজকাল আবার খাবারের সাথে আমার ভুট্টা খেতে খুব ইচ্ছে করছে। আচ্ছা রানীমা, আমি পরের বারে ভুট্টা নিয়ে আসবো। তবে এবার আমি চলি, প্রণাম। এসব কথা বলে কালু কাক সেখান থেকে চলে যায়। আর ছোট্ট টুকি আড়াল থেকে ঈগল আর কালুর সব কথা শুনে ফেলে। এরপর সে ঈগলের কাছে যায়। আচ্ছা ঠাকুমা, তুমি আমাকে একটা কথা বলো তো, ওই জাদুকর কেন তোমাকে রানীমা বলে ডাকে? এই নির্জন জায়গায় ওই জাদুকর ছাড়া আর কেউ আসে না কেন ঠাকুমা? বলো তো আমাকে। আর আমরা এবার কেন এই নির্জন জায়গাতে থাকি? টুকি, দিন দিন দেখছি তোর বড্ড বার বেড়েছে। তোকে না বলেছি তুই আড়ি পেতে আমাদের কোনো কথা শুনবি না? আর তোকে কতবার বলেছি তুই আমাকে কখনো কোনো প্রশ্ন করবি না। তোর কি মনে নেই নাকি এখন তোকে শাস্তি দিয়ে বুঝিয়ে দিতে হবে? কোনটা বলতো? না না ঠাকুমা, আমাকে কোনো শাস্তি দিতে হবে না। আমি আর কখনো কোনো ব্যাপারে তোমাকে জিজ্ঞাসা করব না। আমি আর কোনো শাস্তি পেতে চাই না ঠাকুমা। শাস্তির ভয়ে টুকি এভাবেই চুপ হয়ে যেত, কারণ টুকি কোনো ভুল কাজ করলে ওই ঈগল টুকিকে শাস্তি দিত। আর শাস্তির ভয়ে টুকি নির্জন জায়গায় মনমরা হয়ে বসে থাকতো। এইদিকে টুকি যখন একা একাই দিন কাটাচ্ছিল, ওইদিকে টুনি কন্যা একাই বাস করত। টুনটুনের আপনজন বলতে কেউ ছিল না। ইস, আমার বাড়িটা কত সুন্দর, আর আমার বাড়ির আশেপাশে কত সুন্দর সুন্দর গাছপালা। সেসব গাছে পাখিদের কলরব শুনে প্রাণটা একদম জুড়িয়ে যায়। তাছাড়া আমার বাসার সামনের ওই নদীটা তো আরো সুন্দর। কত সুন্দর নদী, পাখপাখালি, গাছগাছালি সবকিছু মিলিয়ে আমাদের জঙ্গলটা কত সুন্দর। কিন্তু আমি তো এখনো কিছু বুঝতে পারছি না, কে আমি? আর আমি এই জঙ্গলে কি করে এলাম? তাছাড়া আমার বাবা মাই বা কোথায়? আর আমার অতীতের কথা তো কিছু মনে পড়ছে না। যাকে বাবা, অতীত ভেবে আমি আর কষ্ট পাবো না। ফুল তুলতে তো আমার দেরি হয়ে যাচ্ছে, আর এই ফুল তুলে বাজারে বিক্রি করলেই তো আমি অনেক টাকা পাবো। আর তবেই তো আমি আমার পেটের খাবার জোগাড় করতে পারবো। ফুল বিক্রি করি তো আমি আমার খাবার জোগাড় করি। এরপর টুনটুন ফুল তুলতে যায় আর বিভিন্ন রকমের ফুল সংগ্রহ করতে থাকে, কিন্তু তার মনের ভিতরে থাকা হাজারো প্রশ্নের কথা কিছুতে বের করতে পারছিল না। সব সময় টুনটুনের মাথায় একটা কথাই ঘুরপাক খেতে থাকে। আচ্ছা, আমি কে সেটা তো আমি জানি না, কিন্তু আমার জন্ম কি জঙ্গলে হয়েছে নাকি আবার অন্য কোথাও হয়েছে? তাছাড়া আমার জন্ম যদি জঙ্গলে হয়ে থাকে তাহলে আমার বাবা মা কোথায়? আর আমি এখানে একাই বা থাকি কেন? এইসব কথা ভেবে টুনটুন আর মনে হাঁটছিল, আর হাঁটতে হাঁটতে টুনটুন একটা গর্তের মধ্যে পড়ে যায়, আর গর্তের মধ্যে পড়ে অন্য একটা জায়গায় চলে আসে। ও মা, গেলাম গো গেলাম, নিজের হাড়গুলো বোধহয় সব ভেঙে গেল। কিন্তু আমি কোথায় চলে এলাম? এখানে তো একটা মাত্র ডালিম গাছ ছাড়া আর কিছুই দেখতে পাচ্ছি না। কি 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 অদ্ভুত কাণ্ড! ওই ডালিম গাছে এত বড় একটা ডালিম কোথা থেকে এলো? আর এই ডালিম গাছে তো দেখছি একটা সোনার বাড়িও আছে। কি অদ্ভুত কাণ্ড রে বাবা! ডালিম গাছে কিনা বিশাল একটা ডালিম, আবার সেই একই ডালিম গাছে একটা সোনার বাড়ি। এমন অদ্ভুত কাণ্ড তো আমি এর আগে কখনো দেখিনি। যাই যাই, একবার ওই সোনার বাড়িতে কি দেখি তো, ওই সোনার বাড়িতে কি এমন আছে। এই কথা বলে টুনটুন
কৌতূহল বশত সেই সোনার বাড়িতে যায়। সোনার বাড়িতে গিয়ে টুনটুন তো ভীষণ অবাক হয়ে যায়, কারণ সেখানে সবকিছুই ছিল সোনার। টুনটুন সেখানে একটা বড় আয়নাও দেখতে পায়। ঠিকই, এটা এটা আমি কাকে দেখছি? এটা তো আমারই প্রতিচ্ছবি, কিন্তু আমাকে এখানে রাজকন্যার মতো লাগছে কেন? আয়নাতে তোর আসল চেহারাই দেখা যাচ্ছে, কারণ তুই যে একটা পক্ষী কন্যা, আর পক্ষী কন্যাদেরকে তো দেখতে রাজকন্যার মতোই লাগে, তাই না? আয়নার পাশ থেকে এরকম আওয়াজ আসায় টুনটুন তো বেশ ঘাবড়ে যায়। ও মা, তুমি তো একটা মূর্তি। তুমি মূর্তি হয়ে কথা বলছো কি করে? মূর্তিরা তো কখনো কথা বলতে পারে না। আমি মূর্তি নই, আমাকে মূর্তি বানিয়ে রাখা হয়েছে। আমি হলাম টুনি, আর তুই আমার বড় মেয়ে টুনটুন। এইসব এইসব তুমি কি বলছো? তুমি তো মূর্তি, তুমি আমার মা হলে কি করে? তাছাড়া এসব তুমি কি বলছো? আমি তো একটা সাধারণ পাখি, আমি আবার পক্ষী কন্যা কি করে হব? আমি তো কিছুই বুঝতে পারছি না। শোন মা, তুই সবটাই বুঝতে পারবি। আগে তো আমার পাথর রূপ থেকে আগের রূপে ফিরিয়ে দে। শোন, তুই যে ওখানে একটা সোনার গোলাপ দেখতে পাচ্ছিস, ওই গোলাপটা এনে আমার গায়ে ছুঁয়ে দে, তবেই আমি মুক্তি পাবো। টুনটুন এসব কথা শুনে ওই গোলাপটা এনে মূর্তির গায়ে ছোঁয়াতে সাথে সাথে মূর্তিটা একটা সুন্দর টুনিতে পরিণত হয়। টুনি টুনটুনের মাথায় ডানা ছোঁয়াতেই আগের রূপে ফিরে যায়। মা, আমার সব মনে পড়ে গেছে মা, কিন্তু আমার ছোট বোন টুকি কোথায়? মারে, তোর বোনকে ওই দানবীয় ঈগল একটা নিজের জায়গায় বন্দি করে রেখেছে, আর ওই ঈগলের হাত থেকে তোর বোনকে বাঁচাতেই হবে রে মা। আসলে টুকির সাথে যে ঈগলটা আছে সে ছিল একটা তান্ত্রিক, ও পক্ষী রানীকে পাথরের মূর্তি বানিয়ে রেখেছিল, আর তার দুই কন্যার স্মৃতিশক্তি ভুলিয়ে দিয়েছিল। কিন্তু ওই ঈগল টুকিকে বন্দি করে রাখতে পারলেও টুনটুনকে বন্দি করতে পারে না। সে অন্য জঙ্গলে পালিয়ে যায়। আর নয় মা, এবার ঈগলকে হত্যা করে আমার টুকিকে মুক্ত করে আনবো, কারণ এখন তো আমি বড় হয়ে গেছি মা, আর আমার শক্তিও যে দ্বিগুণ হয়ে গেছে। এরপর ওরা মা মেয়ে সে নির্জন জায়গায় যায় আর ঈগলকে হত্যা করে। আর টুনি টুকির মাথায় হাত রাখতে টুকিরও সবটা মনে পড়ে যায়, আর টুনি তার দুই কন্যাকে ফিরে পেয়ে ভীষণ খুশি হয়। নিঝুমপুর বনে এক ডানাকাটা টুনি তার ছোট্ট মেয়ে টুকিকে নিয়ে বাস করত। ডানাকাটা টুনির সাথে তার শাশুড়ি মিনু বাস করত। মিনু টুনটুনি ছিল খুবই বৃদ্ধ। ডানাকাটা টুনি তার একটা ডানা দিয়ে অন্যের বাড়িতে কাজ করে তার মেয়েকে লেখাপড়ার খরচ চালাতো। টুনির একটা ডানা না থাকার কারণে টুকি তার মাকে দেখতে পেত না। একদিন টুকি তার সহপাঠীদের সাথে তাদের বাড়ির উঠোনে খেলা করছিল। এমন সময় টুনি বলে, টুকি মা, অনেক খেলেছিস, এখন আয় তো মা, ঘরে গিয়ে পড়তে বস। কি হলো, তোরা দাঁড়িয়ে আছিস কেন? কি হলো মা, এভাবে খেলাটা বন্ধ করলে কেন? কি মজার খেলা খেলছিলাম, তোমার জন্য আমার সহপাঠীরা চলে গেল। তোমার তো একটা ডানা নেই, তুমি কি বুঝবে খেলার মজা? কোনোদিন মনে হয় খেলোইনি, এই কারণে তোমাকে আমার ভালো লাগে না। একে তো তোমার ডানা না থাকার কারণে তোমাকে নিয়ে সবাই হাসাহাসি করে, তার উপর তুমি আমার কোনো বন্ধুদের সাথে আমাকে খেলতেও দাও না। তুমি হচ্ছে একটা পচা। না সোনা, এভাবে বলে না, তুই তো অনেকক্ষণ ধরে খেলছিস, তাই বলছিলাম কি এখন একটু গিয়ে পড়তে বস। আর সোনা, আমি তোর পছন্দের আলুর পকোড়া তৈরি করেছি, যা জলদি ফ্রেশ হয়ে আয় তো। টুকি তার মায়ের উপর রাগ করে চলে যায়। টুকির কথায় টুনি কিছুই মনে করে না। টুনি প্রতিদিন 5 টাকা করে টুকির জন্য মাটির ব্যাংকে জমা করে রাখে। টুনি প্রতিদিনের মতো 5 টাকা ওই মাটির ব্যাংকে রাখে। এ দেখে বৃদ্ধ মিনু বলে, আরে মা, তোর মাটির ব্যাংকে কত টাকা জমা হয়েছে? 10,000 হবে কি? না মা, তার চেয়েও বেশি হবে, আমার মনে হয় 20,000 টাকা হবে। তাহলে টুনি মা, তুই ওই টাকা দিয়ে তোর একটা কৃত্রিম ডানা লাগিয়ে নিতে পারবি, তাহলে তো আর তোকে অপমান করতে পারবে না। তুই তখন অনেক ভালোভাবেই কাজ করতে পারবি রে মা।
মা, এই টাকা আমি টুকির জন্য জমাচ্ছি, আর আমার কোনো কৃত্রিম ডানার দরকার নেই। আর মা, আমি তো অন্ধ নই যে আমি চলতে পারবো না। একটা জানা নেই তো কি হয়েছে মা? কিন্তু টুকি যে তোকে একদমই দেখতে পায় না, আমি সেই জন্যই বলছি রে মা। মা, ও তো এখন অনেক ছোট, ও বড় হলে ঠিক ভালো হয়ে যাবে মা। আর টুকি ডাক্তার হলে আমার জন্য কৃত্রিম ডানা লাগিয়ে দেবে। আমি টুকির কথায় কিছু মনে করি না মা, ও তো আমার নিজের মেয়ে। তোর এই একটা ডানা নেই তো কি হয়েছে রে মা? কিন্তু তোর এই একটা ডানাতেই যে অনেক স্বপ্ন রয়েছে, উপরওয়ালা যেন তোর সেই স্বপ্ন পূরণ করে রে মা। এভাবেই দিন চলতে থাকে। টুকি ধীরে ধীরে বড় হতে থাকে। একদিন সকালে মিনু টুকিকে বলে, টুকি দিদি ভাই, এই নে তোর টিফিন, আর তুই এখানে একটু দাঁড়া, তোর মা তোকে স্কুলে নামিয়ে দিয়ে তারপর কাজে যাবে। মিনুর কথা শুনে টুকি মনে মনে বলে, না না, আমাকে মায়ের আগে স্কুলে যেতে হবে, নয়তো মায়ের সাথে দেখলে আমার বন্ধুরা আমার সাথে কথাই বলবে না, আমি একাই চলে যাব। টুকি আর কোনো কথা না বলে এক দৌড় দিয়ে ঘর থেকে বেরিয়ে চলে যায়। এই যা, মেয়েটা টিফিন না নিয়েই চলে গেল। ঠিক তখনই সেখানে টুনি চলে আসে আর বলে, মা, আমি কাজে যাচ্ছি। কি, টুকি টিফিন নিয়ে যায়নি কেন মা? ভুলে রেখে গেছে রে মা, এখন তুই টিফিনটা ওকে স্কুলে দিয়ে যাবি, তারপর কাজে যাবি। না না মা, আমি ওর স্কুলে যাব না। ওর স্কুলে গেলে যদি ও আমার উপর রাগ করে, আমাকে দেখলে ওর বন্ধু বান্ধবীরা ওর সাথে অনেক খারাপ ব্যবহার করবে, আর তাতে ওর মন ভেঙে যাবে। আমি ওর স্কুলে যাব না মা, আমার মেয়ের কষ্ট যে আমি সহ্য করতে পারি না। তুই যদি এসব ভেবে স্কুলে না যাস, তাহলে মেয়েটা সারাদিন না খেয়েই থাকবে। তাই বলছি কি, এসব না ভেবে যা তো। টুনি আর কোনো কথা না ভেবে টিফিন বাটিটা নিয়ে টুকির স্কুলে চলে যায়। টুনি স্কুলে গিয়ে টুকির সব বান্ধবীদের সামনে টুকিকে ডাকে, মা টুকি, এদিকে একটু আয় তো মা, আমি তোর জন্য টিফিন নিয়ে এসেছি। তোমাকে আমি কতবার বলেছি যে তোমার এই চেহারাটা আমার বন্ধু বান্ধবকে দেখাবে না? তোমাকে এখানে আসতে কে বলেছে? হ্যাঁ, টিফিনটা দাও আর তাড়াতাড়ি এখান থেকে চলে যাও তো। এরপর টুনি খাবারটা দিয়ে সেখান থেকে চলে যায়। টুনি চলে যাওয়ার পর টুকির কাছে টুকির বন্ধুরা আসে আর বলে, হ্যাঁ রে টুকি, ওই অদ্ভুত রকমের পাখিটা তোর কি হয় রে? ওটা কি তোর মা? আমাদের তো দেখেই ভীষণ ভয় লেগেছিল, আর তুই নির্ভয়ে কি করে তার সাথে কথা বললি রে? আরে আরে, আমার মা হবে কেন? আমার মা তো এই পাখিটার কাছে আমার জন্য খাবার পাঠিয়েছে, আর আমি তো চিনি না এই প্রতিবন্ধীকে। টুকি ওর বন্ধুদের প্রশ্নের উত্তর দিতে দিতে ওর মায়ের উপর ভীষণ রেগে যায়। এরপর টুকি বাড়িতে এসে বলে, আজ তোমার জন্য স্কুলে আমার নাক কাটা গেছে, এখন তো তোমার মুখটাও আমার দেখতে ইচ্ছে করছে না, তুমি আমার মা নও। এসব বলে টুকি সেখান থেকে চলে যায়। আর টুনি সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবতে থাকে, হ্যাঁ, আমি সত্যি ওর স্কুলে গিয়ে বড্ড অন্যায় করে ফেলেছি। আমার মেয়েটা অনেক আঘাত পেয়েছে মনে, আমি আর কখনো ওর স্কুলে যাব না। আমার জন্য ওকে অপমানিত হতে আর দেখতে চাই না। এরপর বেশ কিছু সময় পর মিনু টুকিকে বলে, টুকি, টুনি তো তোর মা হয় তাই না? আর মায়ের সাথে এমন আচরণ করতে নেই, মা যে উপরওয়ালার আরেক রূপ। দেখো ঠাকুমা, তুমি একদম আমাকে জ্ঞান দিতে আসবে না। বাবা যে কি দেখে ওই প্রতিবন্ধীকে বিয়ে করেছিল, আমার তো দেখতে মন চায় না। এখন আমাকে একা থাকতে দাও তো। এসব কথা শুনে মিনু সেখান থেকে চলে যায়। এরপর বেশ কিছুদিন কেটে যায়। টুকি তার লেখাপড়ার জন্য শহরে চলে যায়। টুকি শহরের কোথায় থাকে সেটা টুনিকে বলে না, কেননা টুনি যদি তার পরিচয় পেয়ে তার কাছে যায়। টুনির একদিন খুব ইচ্ছে হয় টুকিকে দেখার। আমি আজকে টুকিকে দেখতে যাব, আর সেটা যেখানেই হোক না কেন আমি ওর ঠিকানা খুঁজে বের করবই করব। এরপর টুনি শহরে চলে আসে। শহরে খুঁজতে খুঁজতে টুকি যে বাড়িতে ভাড়া থাকে সে বাসার দারোয়ানকে বলে, দারোয়ান কাকা, টুকি নামের কেউ কি এ বাসাতে থাকে? হ্যাঁ থাকে, কিন্তু আপনি কে? আমি হলাম টুকির মা। আমি আমার মেয়েকে একটু দেখতে চাই দারোয়ান দাদা। আমি ভেতরে যাব না, আমার মেয়েটাকে একটু ডেকে দিন না দারোয়ান দাদা। টুনির কথা শুনে দারোয়ান টুকিকে টুনির কাছে ডেকে আনে। বাহ মা বাহ, আমি যেখানেই যাই সেখানেই তুমি আমার সম্মান নষ্ট করার জন্য আসবেই, তাই না? কেন এসেছো এখানে বলে তো?
মারে, আমি যে তোকে এখানে একটা নজর দেখার জন্য এসেছি, কিন্তু আমি বুঝতে পারিনি যে তুই এতটা অপমানিত হবি। দেখা হয়েছে, এবার চলে যাও। দয়া করে আমাকে আর অপমানিত করো না, আর ভুলেও এখানে আসবে না, এই আমি বলে দিলাম। এসব বলে টুকি রাগ করে সেখান থেকে রুমে চলে যায়, আর টুনি একটা দীর্ঘ শ্বাস ফেলে বাড়ির দিকে রওনা দেয়। টুকি ভিতরে যাওয়ার সাথে সাথে শালিক টুকিকে বলে, এরে টুকি, সেদিনের ওই পাখিটা তো আজকেও তোর সাথে দেখা করতে এসেছে, আর দারোয়ানকে বলল উনি নাকি তোর মা হয়। আরে আরে, আমার মা হতে যাবে কেন? ওই পাখিটা তো আমার বাড়ির কাজের লোক। মিথ্যে কথা কেন বলছিস রে? উনি তো তোর মা হয়, আর মায়ের পরিচয় দিতে তুই এমন লজ্জা বোধ করিস কেন রে? হ্যাঁ, উনি আমার মা হয়, কিন্তু আমি কি করব তুই বল? ওনার একটা ডানা নেই, আর সেই জন্য সবাই আমাকে অপমান করে। এই জন্য আমি আমার মায়ের পরিচয় কাউকে দেই না। বাহ টুকি, বাহ, যে তোকে ছোট থেকে বড় করেছে, যে তোর এত পড়ালেখার খরচ দিচ্ছে, একটা ডানা দিয়ে কষ্ট করে অন্যের বাসায় কাজ করেছে শুধু তোর মুখে দুটো অন্ন তুলে দেওয়ার জন্য, আর আজ তুই তার পরিচয় দিতে অপমানিত হচ্ছিস। তোর মতো বান্ধবী থাকার চেয়ে না থাকাই ভালো রে। আজ থেকে তুই আমার বান্ধবী নোস। তুই ঠিকই বলেছিস শালু, আমি আমার ভুলটা বুঝতে পেরেছি। আমার ফাইনাল পরীক্ষা শেষ হলে আমি মায়ের কাছে গিয়ে ক্ষমা চাইবো রে। এরপর টুকি ফাইনাল পরীক্ষা দিয়ে তার মায়ের সাথে দেখা করতে যায়, কিন্তু টুনির সাথে দেখা না হয়ে মিনুর সাথে টুকির দেখা হয়। দিদিমা, মা কোথায়? মাকে তো দেখছি না, মাকে একটু ডাকো না, আমি মায়ের কাছে ক্ষমা চাইবো। দিদি ভাই, তোর মা যে এই পৃথিবীতে নেই, তোকে দেখে এসে এক সপ্তাহ পরে তোর মা মারা গেছে। আমি তো তোর ঠিকানা জানি না, সেজন্য আমি তোকে খবর দিতে পারিনি রে। কি বলছো কি তুমি এসব? আমি আমার মায়ের সাথে অনেক অন্যায় করেছি। আমি শেষ পর্যন্ত মায়ের কাছে ক্ষমাও চাইতে পারলাম না। ডানা কাটার জন্য কত অপমান করেছি আমি আমার মাকে। তোর মা তোকে ছোটবেলায় বাঁচাতে গিয়ে তোর মায়ের ওই ডানাটা কেটে যায়, তবুও তোর মা তোকে প্রতিষ্ঠিত করার জন্য একটা ডানা দিয়ে অন্যের বাড়িতে বাড়িতে ঘুরে কাজ করেছে। কি, আমি তো ভেবেছিলাম মা জন্ম থেকেই ডানা কাটা ছিল। আমি নিজেকে কিভাবে সহ্য করব? আমি যে মায়ের সাথে অনেক অন্যায় করেছি। মা, ও মা, তুমি আমাকে ক্ষমা করে দাও মা। শান্ত হ রে বাছা, শান্ত হ। তোর মা সব সময় তোর সাথেই আছে। এরপর থেকে টুকি তার দিদিমার সাথেই বসবাস করতে শুরু করে। তো বন্ধুরা, সময় থাকতে সব জিনিসের মূল্য দিতে হয়, নইলে পরে অনেক বড় ক্ষতি হয়ে যায়। তাই আমরা সময় থাকতে সব জিনিসেরই মূল্য দেব।